জগত্তর পাথরের মতো বাংলাদেশে চেপে বসেছিল। সেই ফ্যাসিবাদ উৎখাতের জন্য আপনারা এই ইউকেতে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন, সেই আন্দোলন সংগ্রামের প্রচার কিন্তু আমরা টেলিভিশনের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন রেডিওর মাধ্যমে, বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা কিন্তু বাংলাদেশে পেয়েছি। আমরা অনুপ্রাণিত হয়েছি এবং ওই ফ্যাসিবাদকে আপনাদের এই আন্দোলন নাড়া দিতে পেরেছে এবং এখান থেকেই পুরো ইউরোপ এবং আমেরিকাতে আপনারা যেভাবে বিস্তার ঘটিয়েছেন এই আন্দোলন সংগ্রামের, ফ্যাসিবাদী হাসিনা যেখানে গেছে সেখানে কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়েছে, আপনাদের চাপের মুখে পড়েছে, যেটা বাংলাদেশের 18 কোটি মানুষকে অনুপ্রাণিত করেছে এবং আমাদের আন্দোলনকে, আপনাদের আন্দোলন আমাদের আন্দোলনকে বেগবান করেছে। আপনাদের আন্দোলন আমাদের বাংলাদেশের ফ্যাসিবাদকে বারবার ধাক্কা দিতে সমর্থ হয়েছে, চ্যালেঞ্জ করতে সমর্থ হয়েছে এবং আমরা মাঠে আপনাদের এই আন্দোলনে অনুপ্রাণিত হয়ে রক্ত দিতে দ্বিধা করি নাই। আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, কিন্তু আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আপনারা জানেন যে শুধু অফিসিয়ালি ফ্যাসিবাদী সরকার 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, আরো অন্তত 10 লক্ষ কোটি টাকা অফিসিয়ালের বাইরে আনঅফিসিয়ালি পাচার হয়েছে। কম বেশি বলতে পারেন 40 লক্ষ কোটি টাকা গত 16.5 বছরে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে পাচার করেছে। আজকে বাংলাদেশের অর্থনীতি খুব কঠিন চ্যালেঞ্জের মুখে। আজকে 1 বছর এই সরকার ক্ষমতায়, সরকার চেষ্টা করছে, সরকার এর মধ্যে একটা বড় বিনিয়োগ সামিটও করেছে, কিন্তু সকলেই তাকিয়ে আছে কবে নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসবে, তখন দেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে, বিদেশি বিনিয়োগকারীরাও বিনিয়োগ করবে। যে কারণে সামনে যতক্ষণ পর্যন্ত না নির্বাচিত সরকার না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারছে না, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজেদেরকেও দাঁড় করাতে পারছি না। এখনো আমাদের বাজেটের জন্য IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB এই বিভিন্ন জায়গা থেকে আমাদের ঋণ নিতে হচ্ছে। আপনাদের রেমিটেন্সের জন্য আমরা অপেক্ষা করি প্রতিনিয়ত। তো কাজেই আমাদের আগামী দিনে স্বাবলম্বী হতে গেলে একটার পর একটা নির্বাচিত সরকার দরকার সমৃদ্ধির জন্য। আর সেজন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সামনের নির্বাচনটা। আমাদের এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশের ভেতরে এবং দেশের বাইরে, যাতে করে আমরা গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু করতে না পারি, আমরা যাতে একটা নির্বাচিত সরকারে যেতে না পারি, যাতে করে বাংলাদেশে নির্বাচন না হয়, সেজন্য নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে। আর প্রকাশ্যে তো কিছু ষড়যন্ত্র হচ্ছেই, সেটা হলো যে সংস্কার না হলে নির্বাচন হতে দেব না, বিচার না হলে নির্বাচন হতে দেব না। সংস্কার, বিচার এগুলো চলমান প্রক্রিয়া, এগুলো শেষ হবে না। কাজেই নির্বাচন তো দ্রুত হতে হবে দেশের জন্য। আর তাদের কথা হলো যে নির্বাচনের প্রয়োজন নেই, আগে সংস্কার এবং বিচার, অর্থাৎ তারা এখন ক্ষমতায়, নির্বাচনের দরকার কি? যারা নির্বাচনের আগে বিচারের কথা বলে এবং সংস্কারের কথা বলে, তাদের উদ্দেশ্যটা এই। কাজেই আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়নি, আমাদের চ্যালেঞ্জ কিন্তু শেষ হয়নি। আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য নিজেরা প্রস্তুত আছি এবং আমাদের
ওই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কাজ করে যাচ্ছি, সেখানে আপনাদের সহযোগিতা দরকার। সামনে নির্বাচন, আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচনে যাব। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, তিনি বাংলাদেশে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরাও আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশে নেবার জন্য, বাংলাদেশে অভ্যর্থনা জানাবার জন্য প্রস্তুতি নিচ্ছি, যাতে সারা বাংলাদেশের 20 কোটি মানুষ আমাদের নেতাকে অভ্যর্থনা জানায়। সেই ব্যাপক নজিরবিহীন প্রস্তুতি আমরা গ্রহণ করছি। আপনাদের একটা কথা বলবো যে সামনের নির্বাচন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বারবার বলেছেন অত্যন্ত কঠিন নির্বাচন হবে। একদিকে বিএনপিকে দুর্নীতির তকমা লাগানোর জন্য 2-1টি রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে। তাদের যে প্রচার মাধ্যম আছে, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, তাদের বিভিন্ন প্রচার মাধ্যম, এগুলোতে বিএনপি যে কতিপয় নেতাকর্মী, 1 কোটি নেতাকর্মীর দল বিএনপি, এটা আর কোন রাজনৈতিক দলে নেই। তো 1 কোটি নেতাকর্মীর মধ্যে যদি 1% দুর্নীতিবাজ থাকে তাহলে 1 লক্ষ, আর যদি 0.5% থাকে 50,000, আর যদি 1% থাকে তাহলে 10,000। আমি বলতে চাই যে বিএনপিতে কতিপয়, সেটা হয়তো 0.1% হবে, কতিপয় কিছু নেতা কর্মী কিছু চাঁদাবাজি, কিছু শৃঙ্খলা বিরোধী কাজে সম্পৃক্ত ছিল। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান কঠোর এবং কঠিন ভাবে তাদেরকে শাস্তির আওতায় এনেছে, এবং আরো যাদের তালিকা হচ্ছে তাদেরকেও শাস্তির আওতায় আনবেন আমাদের নেতা। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। প্রথমত আপনাদের কাছে অনুরোধ। দ্বিতীয় অনুরোধ, সামনে নির্বাচন, আপনারা প্রত্যেকে এই নির্বাচনটাকে চ্যালেঞ্জ হিসাবে নেবেন। আমার স্নেহভাজন ছোট ভাই একজন প্রার্থী হয়েছে, এটাকে আমি অত্যন্ত গর্বের সাথে দেখছি। নমিনেশন কে পাবেন সেটা তো আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে পার্লামেন্টারি বোর্ড, সেই পার্লামেন্টারি বোর্ড দেখবে। কিন্তু আপনাদের সকলেরই অধিকার আছে যে আমি একজন প্রার্থী হব। এটা তো আমি মনে করি যে গণতন্ত্রের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে বিলেতে থেকেও আপনি দেশে নির্বাচন করবার জন্য ইচ্ছা পোষণ করেছেন। আমি এটাকে স্বাগত জানাই। আর নমিনেশন যেই পাক না কেন, আমরা যেন সকলেই আমাদের প্রার্থীর জন্য কাজ করি। সকলকেই কাজ করা দরকার। এই নির্বাচনটাকে খুব চ্যালেঞ্জিং নির্বাচন মনে করতে হবে। মনে করতে হবে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুন করে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু করব, এবং সেই গণতন্ত্রের অগ্রযাত্রাই আমরা আমাদের একটি সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রাও আমরা শুরু করব। কাজেই সেখানে যেমনি গত 17 বছরের আন্দোলন সংগ্রামে আপনাদের ভূমিকা ছিল, তেমনি আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও আপনাদের ভূমিকা থাকবে। সেই প্রত্যাশা সকলের কাছে আমার রইল। আমাকে এভাবে সম্মানিত করবার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে জিন্দাবাদ। আমার আদর্শের নেতা শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।